জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগ ও প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ এরশাদের। বৃহস্পতিবার পদত্যাগ বললেন রুহুল আমিন হাওলাদার। সাদেক হোসেন গ্রেফতার, তফসিল বাতিল না হলে আরো কঠোর আন্দোলন। অবরোধের পঞ্চম দিনে নিহত 4। তফসিল অনুযায়ী নির্বাচনের সিদ্ধান্ত আওয়ামী লীগের। মানুষ হত্যার দায়ে একদিন খালেদা জিয়ার বিচার হবে শেখ হাসিনা। আসসালামু আলাইকুম, আমি নুসরাত উর্মি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। সর্বদলীয় সরকার থেকে জাতীয় পার্টির মন্ত্রী প্রতিমন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিলেন দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই উল্লেখ করে আবারও নির্বাচনে অংশগ্রহণ না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। রাতে বৈঠকের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানান, বৃহস্পতিবার সকালেই জাতীয় পার্টির মন্ত্রীরা পদত্যাগ করবেন। মিরাজ মিজুর সহায়তায় জামান মন্ডলের রিপোর্ট। এরশাদকে পাওয়া যাচ্ছে না এমন গুজবে দুপুর থেকে বাড়িধারার দূতাবাস রোডে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনের সামনে ভিড় করতে থাকেন নেতাকর্মীরা। এ সময় একে একে আসেন দলের মহাসচিব থেকে শুরু করে সর্বদলীয় সরকারে যোগ দেওয়া মন্ত্রীরাও। বিকেল 4টা নাগাদ এরশাদের বাসভবনে ঢোকেন ভারতের পররাষ্ট্র সচিব। বৈঠকের পর বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এরশাদ। নির্বাচন হবে, এখন কি আশা দুরাশা এটা হতে পারে না। আমার যারা মন্ত্রী আছেন, উপদেষ্টা আছেন, তাদের নির্দেশ দিয়েছি অবিলম্বে পদত্যাগ করে আন্দোলন করতে। তিনি আরো বলেন, জাতীয় পার্টি এমন পরিস্থিতিতে নির্বাচন করবে না, এটি চূড়ান্ত। আমি আমার জীবনের শেষ প্রতিশ্রুতি দিয়েছি, সে প্রতিশ্রুতি ভঙ্গ করবো না। আমি আর নির্বাচনে যাব না, সব দল না আসলে। শেষ কথা আমার, শেষ কথা। ইনশাআল্লাহ যাব না, যাব না। এদিকে সন্ধ্যার পর এরশাদের বাসভবনে সিনিয়র নেতাদের বৈঠকের পর দলের সাংসদ ও প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানান, চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকালে জাতীয় পার্টির মন্ত্রীরা পদত্যাগ করবেন। দলের চেয়ারম্যান বলেছেন, আমরা আপনারা সবাই যারা নমিনেশন ফাইল করেছি, নমিনেশন আমরা প্রত্যাহার করব এবং আমরা যারা মন্ত্রী আছি আমরা সবাই দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পদত্যাগ করব এবং আমি ব্যক্তিগতভাবে কালকে সকালে পদত্যাগ করব। অন্যদিকে সন্ধ্যার পর থেকেই প্রেসিডেন্ট পার্কের সামনে র্যাব ও পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপত্তার স্বার্থেই বাড়তি সতর্কতা। জামান মন্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রাতের কিছুক্ষণ আগে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, তাকে গ্রেফতারের চেষ্টা হলে তিনি আত্মহত্যা করবেন। আমি বলেছি অনেক র্যাকর্ড দিচ্ছি তো, আমি আমার সাথে যে কোনো চালাকি করো, আমার 4টা পিস্তল আছে, লোড করে বাড়ছে যায়, আই কমিট সুইসাইড বলেছি। আমি সুইসাইড করবো তোমাদের সাথে যাওয়ার আগে, চেক মাই আন্ডার মাই কিলো, দিস ইজ মাই প্রমিস। আমার মৃত্যু দেহের উপরে ধন্যবাদ, আমাকে জীবন দিতে পারবে না। This is my promise. So I told everyone, I have কিছু আলমারি রাখা ছিল, বের করে লোড করে গেছি, যদি কিছু করতে আসো আমাকে, I commit suicide. I will not change my word. Your word, this is final word. আমি তো আমার সাথে থাকবো এই পদক্ষেপ। বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে গ্রেফতার করা হয়েছে। রাত 10:15টার দিকে উত্তরায় তার এক আত্মীয় বাসভবন থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। বিএনপি ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে গ্রেফতারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। উত্তরা 4 নম্বর সেক্টরের 15 নম্বর সড়কের 18 নম্বর বাড়িতে এই অভিযানের সময় সেখানে র্যাবও উপস্থিত ছিল। খোকার বিরুদ্ধে অবরোধের গাড়ি পোড়ানো সহ বেশ কয়েকটি মামলা আছে। এদিকে তাকে গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে তফসিল স্থগিত করে সরকার পদত্যাগ না করলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ। এদিকে সপ্তাহব্যাপী অবরোধ কর্মসূচির পঞ্চম দিন। বাসে আগুন আর ককটেল বিস্ফোরণে আতঙ্কের মধ্য দিয়ে কাটছে ঢাকাবাসীর।
রাজধানীর বেশ কয়েকটি স্থানে নাশকতা ঘটায় অবরোধ সমর্থকরা। সহকর্মীদের সহায়তায় জাহিদ রিপোর্ট। অবরোধের পঞ্চম দিনে এক ভিডিও বার্তায় বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে নিরপেক্ষ নির্দলীয় সরকারের দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। আগামীকাল বিকেল 5টার মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মানার ঘোষণা না দিলে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। জাতির এই ক্রান্তি লগ্নে মুক্তিকামী সকল মানুষকে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে এই বন্দুকবাজ ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানোর আহ্বান জানাচ্ছি। এদিকে বংশালে অবরোধ সমর্থকরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়। ধানমন্ডিতে একটি বাসে আগুন দেওয়া হয়। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 2 দফায় মিছিল নিয়ে সংগঠিত হবার চেষ্টা করে বিএনপি নেতাকর্মীরা। সে সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। আটক করা হয় 10 জনকে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় 21 টেলিভিশনের গাড়ি। রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। সদরঘাট ছিল প্রায় যাত্রীশূন্য। নগরীতে ব্যক্তিগত গাড়ি খুব একটা দেখা না গেলেও গণপরিবহন চলেছে সামান্য। এদিকে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ওয়াহিদুর রহমান বাবু। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হন তিনি। জাহিদ জন, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে 18 দলের ডাকা টানা 131 ঘন্টার অবরোধের পঞ্চম দিনে এখন পর্যন্ত 4 জন নিহত হয়েছে। এর মধ্যে ফিশ প্লেট খুলে ফেলায় গাইবান্ধায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে 3 যাত্রী ও ফেনীতে এক যুবদল কর্মী নিহত হয়। রেললাইনে নাশকতা বন্ধ হয়ে গেছে খুলনার সঙ্গে সারা দেশ। বগুড়ার সান্তাহার, চাঁদপুরের লাকসাম ও সৈয়দপুর থেকে ঢাকার বাদশাহী খুলনা রুটে ট্রেন চলাচল। ফেনী, গাজীপুর, রংপুর, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানে চলে বিক্ষিপ্ত সংঘর্ষ। প্রতিনিধিদের সহায়তায় রত্নজমানের রিপোর্ট। ফেনীতে অবরোধের সমর্থনে যুবদলের মিছিলে পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এসএসকে সড়কে পুলিশ ফাঁড়িতে হামলা চালায় অবরোধকারীরা। ফেনী মডেল থানা লক্ষ্য করেও ইটপাটকেল ছুড়ে শিবির কর্মীরা। সংঘর্ষে গুলিবিদ্ধ হয় 10 জন। হাসপাতালে নেয়ার পর যুবদল কর্মী হারুনুর রশিদ মারা যান। সিলেটের সুভানি ঘাট থেকে উপশহর পর্যন্ত 10টি গাড়ি ভাঙচুর করে অবরোধকারীরা। ককটেল বিস্ফোরণ সহ অটোরিকশায় আগুন দেয়। সে সময় পুলিশের সঙ্গে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। গাজীপুরের মীরের বাজার এলাকায় মিছিল নিয়ে সড়ক অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। আহত হয় 10 জন। সাতক্ষীরা যশোর সড়কের কদমতলা বাজার ও বাকাল এলাকায় গুলি ছুড়ে বিক্ষোভ করে অবরোধকারীরা। ঝিনাইদহ শহরের আরাবপুরে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে তারা। আহত হয় 10 জন। মঙ্গলবার গভীর রাতে গাইবান্ধার বোনারপাড়ায় পদ্মরাগ এক্সপ্রেসের 3টি বগি লাইনচ্যুত হয়ে 3 যাত্রী নিহত হন। হুইসেল দিয়ে আর শব্দ হয়, খালি গ্রিম করে পড়ে ইঞ্জিন একদিকে চলে গেছে আর বগি ওটা ওইভাবে লাইনচ্যুত হয়ে ভিতরে লোকজন সব আটকা পড়ে গেছে। খুলনার ফুলতলায় ফিশ প্লেট খুলে ফেলায় গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশিকাথা ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়। চাঁদপুরেও ফিশ প্লেট তুলে ফেলায় চট্টগ্রামগামী আন্তনগর মেঘনা ট্রেনের ইঞ্জিন সহ 3টি বগি লাইনচ্যুত হয়। চট্টগ্রামে অবরোধের সমর্থনে মিছিল বের করা হয়। 16 শহরে একটি বাস ও হালি শহরে একটি টেম্পুতে আগুন দেয় অবরোধকারীরা। লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করার চেষ্টা চালায় অবরোধকারীরা। পুলিশ বাধা দিলে ইটপাটকেল ছোড়ে। এছাড়া নারায়ণগঞ্জ, নরসিংদী, বঙ্গবন্ধু সেতু, ঢাকা মহাসড়ক, দিনাজপুর, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে 18 দলের নেতাকর্মীরা। রত্না জামান, 21 টেলিভিশন। তফসিল অনুযায়ী নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। তারিখের হেরফেরের কোনোভাবেই মেনে নেবে না দলটি।
আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে তার সরকারের অধীনেই নির্বাচন করারও সিদ্ধান্তের কথা জানান দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বৈঠকের আগে শেখ হাসিনা বলেন, আন্দোলনের হরতাল অবরোধ করে মানুষ হত্যার অপরাধে একদিন খালেদা জিয়ার বিচার হবে। রিপোর্ট করছেন সাজেদ রোমেল। হত্যা করা হয় এবং জাতীয় চার নেতাকে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরদিনই গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকে ঠিক করা হয় বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবস এবং 5ই ডিসেম্বর সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি। সন্ধ্যা থেকে 3 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক শেষ করে দলের সাধারণ সম্পাদক জানান, বর্তমান তফসিল ঠিক রেখে এই সরকারের অধীনেই নির্বাচন হবে। আজকে আওয়ামী লীগ এই সিদ্ধান্ত গ্রহণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জননেত্রী শেখ হাসিনা সরকারের অধীনে এবং তার নেতৃত্বে গঠিত সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনো হেরফের হবে না। হরতাল অবরোধ সন্ত্রাস করে বিএনপি নির্বাচন ঠেকাতে পারবে না বলেই দৃঢ় বিশ্বাস সৈয়দ আশরাফের। স্বৈরাচারের অধীনে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু বয়কট করে নাই বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। আজকে কি ভিন্ন পরিস্থিতি সৃষ্টি হলো যে তারা নির্বাচনে আসছেন না। বিএনপি বা তথাকথিত বামপন্থী দলগুলি কোন যুক্তি ছিল না এই নির্বাচনে অংশ না নেওয়ার জন্য। সন্ত্রাস এবং হরতাল দিয়ে এই নির্বাচন প্রক্রিয়াকে বন্ধ করা যাবে না। আন্দোলন হচ্ছে কোথায়? আমি তো রাস্তায় কোনো মিছিলই দেখি না। একমাত্র কিছু টোকাই, কিছু সন্ত্রাসী ককটেল মারা ছাড়া আর কোনো আন্দোলন আমরা দেখি না। জাতীয় পার্টি নির্বাচন আর সরকার থেকে সরে যাবার ঘোষণার পরও এখনো তাদের ফিরে আসার আশা ছাড়েননি দলের সাধারণ সম্পাদক। আপনারা অপেক্ষা করেন, আমি তো বলি নাই যে আসবে কি না আসবে, সময় দিতে হবে এবং তৎকালীন আপনারাও জানতে পারবেন, আমরাও জানতে পারবো। বৈঠক শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হরতাল অবরোধ দিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ এনে বলেন, একদিন এর বিচার হবে। অবরোধ দিয়ে নিজেই অবরোধে ঘরে বসে থেকে বসে বসে গরম স্যুপ খান, মুরগির রোস্ট চিবান আর মানুষের মৃত্যু দেখে উৎফুল্ল হন এবং আন্দোলন নাকি সফল হয়েছে সেই কথা বলেন। এই দুষ্ট চক্রের হাত থেকে এদেশের জনগণ কবে মুক্তি পাবে সেটাই কথা। মানুষ খুন করে মানুষের লাশ নিয়ে কোনো কিছুই তিনি অর্জন করতে পারবেন না, বরং তাকেই একদিন জবাব দিতে হবে। এবং ওই যুদ্ধ অপরাধীদের বিচার চলছে, এই খুনের দায়িত্ব নিয়ে তারও বিচার বাংলাদেশে হবে, এই হত্যার বিচার হবে। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের চলমান সংকট নিরসনে ভারত কোনো মধ্যস্থতা করতে চায় না, বরং তারা এদেশে এমন একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যেখানে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয়। বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমনটাই জানালেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং। বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দল এবং জনগণের সিদ্ধান্ত নেবেও বলে জানান তিনি। এছাড়া সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে পারে না বলেও মন্তব্য করেন ভারতীয় পররাষ্ট্র সচিব। সুস্মিতা আনোয়ার ও আহমদ আউনিকের সহায়তায় মুজাহিদ আহসানের রিপোর্ট। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ অঞ্চলের জনগণের স্বার্থে শক্তিশালী, স্থিতিশীল ও উন্নত বাংলাদেশ দেখতে চায় ভারত, এমনটাই বলছিলেন বাংলাদেশ সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিং। We want our relations with Bangladesh to be broad-based and inclusive. সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজাতা বলেন, সংকট নিরসনে ভারত মধ্যস্থতা করতে চায় না, তবে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। I'm not here on a message of mediation. This is not a task that India will appropriate for itself. Bangladesh is one of our most important neighbors. It is to come here to convey a message of solidarity and goodwill and our support to the democratic process. বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করলেও এ ব্যাপারে বিস্তারিত বলতে রাজি হননি সুজাতা। The message that I delivered is contained in my opening statement. It's a message of support, it's a message of solidarity of India with Bangladesh. I do not wish to go into further details. এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব। চলমান রাজনৈতিক সংকট কাটিয়ে সবার কাছে একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদ জানান তিনি। পরে গুলশানের বাসভবনে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সুজাতা সিং। পরে চেয়ারপারসনের উপদেষ্টা শমশের মুবিন চৌধুরী জানান, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় ভারত। ভারত চায় বাংলাদেশে গণতন্ত্র যেন শক্তিশালী হয়
যাতে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদের সঙ্গেও বৈঠক করেন সুজাতা। পরে এরশাদ সাংবাদিকদের বলেন, ভারতের পররাষ্ট্র সচিবকে তিনি জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়। এখন যে দেশের অবস্থা তাতে নর্মাল ইলেকশন করা কোনোভাবেই সম্ভব নয়। উনি তো অনেক ভালো ভালো কাজ করেছেন, হ্যাঁ ভালো কাজ করেছেন, আপনাদের সম্পর্ক উন্নয়ন করেছেন, রাজনীতি ঠিক করেন না উনি। মুজাহিদ আহসান, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনে জয়ী হয়ে কোন দল বাংলাদেশের সরকার গঠন করবে তা নিয়ে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে চলমান সহিংসতায় নিন্দা এবং সমঝোতার আহ্বান জানিয়ে তিনি কথা বলেন। এদিকে আগামী 7 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে ভ্রমণ এবং অবস্থানের ব্যাপারে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। আরো জানাচ্ছেন বাঁধন অধিকারী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর আয়োজিত দক্ষিণ এবং মধ্য এশিয়ায় মার্কিন নীতি শীর্ষক সংবাদ সম্মেলনে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বলেন, সহিংস পথ পরিহার করে সংলাপের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। কে ক্ষমতায় আসবে সেটা বড় কথা নয়। The United States and our friends in the international community বাংলাদেশের নির্বাচনে কারা বিজয়ী হবে তা নিয়ে মাথা ব্যথা নেই যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের। আমাদের একটাই কথা, সহিংসতা থামাতে হবে। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সেটাই আমাদের চাওয়া। সেই নির্বাচনকে অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। credible and free from violence. এই ধরনের একটি নির্বাচন অনুষ্ঠানে সংলাপের অপরিহার্যতার কথাও তুলে ধরেন তিনি। The solutions are there within. আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের সংকট সমাধান করতে পারবে না। রাজনৈতিক দলগুলোর নিজেদের হাতে এই সংকট সমাধানের পথ আছে। এজন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে হবে। পরস্পরের মতামতের উপর শ্রদ্ধা রেখে একটি পথ খুঁজে বের করতে হবে তাদের। Elections to take place. এদিকে আগামী 7 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে ভ্রমণ এবং অবস্থানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করা হয়েছে। দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে মঙ্গলবার এই সতর্কতা জারি করা হয়। বাঁধন অধিকারী, 21 টেলিভিশন। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত না করলে যুক্তরাষ্ট্রের মতো ইউরোপের বাজারেও বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা স্থগিত হতে পারে বলে হুঁশিয়ার করলেন ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার কার্ল ডি গুট। ইন্দোনেশিয়ার বালিতে বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনের দ্বিতীয় দিনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। সে সময় গুট বলেন, ইউরোপের বাজারের শুল্ক মূল্য রপ্তানি সুবিধা ধরে রাখতে হলে নির্ধারিত সময়ের মধ্যে রোডম্যাপ অনুযায়ী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে। যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা স্থগিত করায় বাংলাদেশের তেমন কোনো প্রভাব না পড়লেও ইউরোপ এই সুবিধা প্রত্যাহার করলে বাংলাদেশের অনেক ক্ষতি হবে বলে মন্তব্য করেন গুট। If you want to keep your duty-free and quota-free entry into the European market, which is, by the way, essential to you. And that's about labor rights, collective bargaining. It's about security on the working place. And we have agreed a trajectory with the Bangladesh government, what should happen, and within what period that should happen, and we are closely working together with the government of Bangladesh to put this into place. বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বর্তমান সরকার রাজধানী কেন্দ্রিক বলেই ঢাকার বাইরে কোনো নিয়ন্ত্রণ নেই মন্তব্য বদ্যোদ্যোজা চৌধুরীর। ভারতের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা, 4 রাজ্যে এগিয়ে বিজেপি। আপনাদের স্বাগত জানাই বিনোদনের বিশ্বে। I gave you my word. I would return. Somebody का नया टॉप। জিল্লুর রহমানের প্রযোজনায় বিনোদনের বিশ্ব।
দেখবেন মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল 5:30 নিউ ইয়র্ক সময় সকাল 6:30 ইউএই সময় দুপুর 3:30। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এখনো 10ম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেয়নি কমনওয়েলথ। তবে রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে তারা। প্রধান নির্বাচন কমিশনার ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকের পর এমন কথা জানিয়েছেন সংস্থাটির হেড অব ডেমোক্রেসি মার্টিন কাসেরি। মাইনুল ইসলামের সহায়তায় ফাল্গুনী দত্তের রিপোর্ট। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে কমনওয়েলথের 3 সদস্যের প্রতিনিধি দল। দলটির প্রধান সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি বিবেচনায় নিয়ে কমনওয়েলথে একটি প্রতিবেদন পাঠানো হবে। সেখান থেকে সিদ্ধান্ত আসবে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণে আসবে কিনা। It is an evolving situation. We cannot comment at this stage what the Secretary General will decide. এদিকে পরে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান, কমনওয়েলথ প্রতিনিধিদের তাদের পর্যবেক্ষক পাঠাতে আহ্বান জানানো হয়েছে। এটা ওনাদের প্রিলিমিনারি মিশন, সব জায়গাতে যায়, প্রতিবারই একটা প্রিলিমিনারি মিশন আসে, তারা দেখা করে দিয়ে তারপরে তাদের মেইন মিশন আসে, তারা তখন সিদ্ধান্ত। পরে ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন তারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে একই রকম মন্তব্য করেন কাসেরি। Came to the headquarters of the Awami League to hear their views on preparations for the election. তবে কমনওয়েলথ প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি ছিল না, সেটা তারা উপলব্ধি করতে পেরেছেন এবং তারা বিশ্বাস করেন যে এই আগামী জাতীয় সংসদ নির্বাচন এই সরকারের জন্য অবশ্যই করতে হবে এবং তারা কমনওয়েলথের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর ব্যাপারেও তারা বলেছেন যে তারা নির্বাচনটাকে আরো অবশিষ্ট হওয়ার জন্য তাদের পর্যবেক্ষণ তারা পাঠানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধ বিরোধী কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনগুলো। বঙ্গবন্ধু অ্যাভিনিউতেও অবস্থান করে দলের নেতাকর্মীরা। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। বর্তমান সরকার রাজধানী কেন্দ্রিক বলেই ঢাকার বাইরে কোনো নিয়ন্ত্রণ নেই, এমন মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি AQM বদরুদ্দোজা চৌধুরী। সকালে প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার একদলীয় শাসনতন্ত্র কায়েম করার পায়তারা করছে অভিযোগ করে তা বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে উল্লেখ করেন তিনি। বি চৌধুরী আরও বলেন, পঞ্চদশ সংশোধনী না করা হলে দেশে এই নৈরাজ্যের সৃষ্টি হতো না। এই সরকার গণপ্রজাতন্ত্রী ঢাকার সরকার, এর বাইরে তাদের কোন নিয়ন্ত্রণ নাই। শেখ হাসিনা যদি সংবিধান সংশোধন না করতেন আজকের আন্দোলন হতো না, সেইভাবে নির্বাচনে আন্দোলন হতো না। সংশোধন করার ফলে তারপর তার অত্যাচার, তার জুলুম যে পরিমাণে হয়েছে সেটা ইতিহাসে বিকৃত হওয়ার ক্ষেত্রে চিরকালের জন্য হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকের বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় উপাচার্যকে দায়ী করে এবার তার বাসভবনে ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাস ও উপাচার্যের বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে রাত 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমারের বাসায় 2টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় উপাচার্যকে দায়ী করে শিক্ষার্থীরা ভাঙচুর চালায় এবং উপাচার্যকে পদত্যাগের জন্য 15 মিনিটের আলটিমেটাম দেয় তারা। ভিসি প্যানেল নির্বাচনের দাবিতে শিক্ষক আন্দোলনের মুখে বুধবার সকাল থেকে অবরুদ্ধ ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবার প্রবাসী সংবাদ। অবিলম্বে বিএনপির কেন্দ্রীয় নেতা রিজভী, মওদুদ আহমদ, হান্নান শাহ, MK আনোয়ার, রফিকুল ইসলাম সহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি করেছে কানাডা বিএনপি। কানাডা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জেল, জুলুম, হামলা, মামলা করে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে প্রবাস থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। কানাডা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আরমান মিয়া মাস্টার, আব্দুল মান্নান, কামরুল ইসলাম, জালাল ও আলমগীর।
এবার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শেষ হলো ভারতের বিধানসভার নির্বাচনের ভোট গ্রহণ। চলছে গণনা। ভোট কেন্দ্রের বাইরের বেসরকারি সংস্থাগুলোর হিসেব অনুযায়ী 4টি রাজ্যে এগিয়ে আছে বিজেপি। বেসরকারি হিসেব অনুযায়ী দিল্লিতে 34টি আসন পেয়ে প্রথম স্থানে আছে বিজেপি, আর ক্ষমতাসীন কংগ্রেস ও অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি 17টি করে আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। রাজস্থানে 130টি আসন পেয়ে কংগ্রেসকে হটিয়ে এগিয়ে আছে বিজেপি। মধ্যপ্রদেশে তৃতীয়বারের মতো 141টি আসন পেয়ে এগিয়ে আছে বিজেপি, আর একই প্রদেশে কংগ্রেসের দখলে 77টি আসন। ছত্তিশগড়ে বিজেপি 50 এবং কংগ্রেস 37টি করে আসন পেয়েছে। তবে এখনো ভোট গণনা চলছে। গেল নির্বাচনের চেয়ে এবার রেকর্ড পরিমাণ ভোটার অংশ নিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আর এবারে রোমানিয়া বিস্কুট, দেশ বিদেশের খেলা খবর। আগামী বছর বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। আর এই টুর্নামেন্টের অন্যতম ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন আইসিসির প্রতিনিধি দল। বুধবার বিকেলে আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলির নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল স্টেডিয়াম পরিদর্শন করেন। প্রায় 3 ঘণ্টা সময় নিয়ে গ্র্যান্ড স্ট্যান্ড সহ মাঠ পর্যবেক্ষণ করেন। এ সময় তারা ছোটখাটো কিছু ত্রুটি দ্রুত সারিয়ে নেওয়ারও নির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পরিদর্শন শেষে দলের প্রধান ক্রিস টেটলি বলেন, স্বল্প সময়ের মধ্যে মাঠ প্রস্তুত হয় তারা সন্তুষ্ট। এ সময় তিনি এ স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজনের নিশ্চয়তা দেন। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগ ও প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ এরশাদের। বৃহস্পতিবার পদত্যাগ বললেন রুহুল আমিন হাওলাদার। সাদেক হোসেন গ্রেফতার। তফসিল বাতিল না হলে আরো কঠোর আন্দোলন। অবরোধের 5ম দিনে নিহত 4। তফসিল অনুযায়ী নির্বাচনের সিদ্ধান্ত আওয়ামী লীগের। মানুষ হত্যার দায়ে একদিন খালেদা জিয়ার বিচার হবে শেখ হাসিনা। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে, লগ ইন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21 যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21tv লাইভ এই ওয়েবসাইটে। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।